আজ দীর্ঘ 10 বছর পর নিজের দেশের মাটিতে পা রাখলাম। আমার বয়স যখন 14 বছর, তখন আমি আমার আব্বা আম্মুর সাথে কানাডায় গিয়েছিলাম। আর আজকে আমি একা দেশে আসলাম। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে চলে আসলাম সিলেটের উপশহরে। সেখানে একটা বিশালবহুল বাসায় উঠলাম। বাসার দারোয়ানের সাথে আগেই কথা বলে রেখেছিলাম। বাসায় দারুণ আমাকে বাসার ভেতরে 2 তলায় নিয়ে গেলেন এবং আমার রুমগুলো দেখিয়ে দিলেন। আমি দারোয়ান আঙ্কেলকে বললাম, আচ্ছা আঙ্কেল, এই বাসা নিচের তলায় কি আমাকে দেওয়া যায় না? না বাবা, আসলে এই বাসায় মালিক নিচের ফ্ল্যাটে থাকেন, তাই তোমাকে এই উপরের ফ্ল্যাট ভাড়া দিলেন। ও আচ্ছা আঙ্কেল, এই নিচের ফ্ল্যাটে কে কে থাকেন? এইখানে মালিক, ওনার স্ত্রী আর তাদের 2টা মেয়ে থাকে। ও আচ্ছা আঙ্কেল, আপনি এখন আসতে পারেন। আচ্ছা বাবা, কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন। দারুণ আঙ্কেল চলে গেলেন আর আমি আমার জিনিসপত্র সাজিয়ে রাখলাম। রুমে কাজ করতে করতে দেখে দুপুর পার হয়ে গেল। একটু পর আমার দরজায় কে যেন টোকা মারল। আমি উঠে গিয়ে দেখি বাড়িওয়ালার ছোট মেয়ে মানে আমার চাচাতো বোন নিশি এসেছে হাতে খাবার নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, তুমি কেমন আছো? জি ভাইজান, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আসো, ভেতরে আসো। বাহ, আপনার রুম তো দেখছি খুব সুন্দর। তাই তোমার ভালো লাগছে? হুম, খুব ভালো লাগছে। এখন থেকেই আমি আপনার রুমে আসবো, কিন্তু আমাকে তাড়িয়ে দেবেন না। আচ্ছা, তোমার যখন খুশি আসিও। এই না, আমার আম্মু খাবার পাঠিয়েছে। আরে তোমার আম্মুকে কষ্ট করার কি আছে? আমি তো আসার সময় হোটেল থেকে খেয়ে এসেছি। বা আরে, তুমি আজকে আমাদের মেহমান, তাই তোমাকে খাবার দিলাম। হুম, তুমি তো দেখছি খুব পাক না। ও তাই? আচ্ছা, এখন যাই। হুম, যাও। কি, এতক্ষণ হয়তো আমাদের কথা বুঝলেন না তাই না? চলুন আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি কাব্য জামিল, বাবা মায়ের একমাত্র ছেলে। কানাডা থেকে লেখাপড়া করে এসেছি। আর আগেও বললাম, আমার বাবা মা কানাডায় থাকেন। আর দেশে আসার একটা কারণ হলো আমার ভালোবাসার টানে আসলাম। আমার আব্বু বলেছেন আমার চাচাতো বোন মিমের সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়ে আছে। আর আব্বু বলেছেন যদি কাউকে বিয়ে করতে হয় তাহলেই মিমকে বিয়ে করব। আর বর্তমানে মিমের সাথে আমার প্রেম চলছে। আর যে বাসায় আছি সেটা আমাদের আর চাচুদের যৌথ বাসা। আর নিশির বড় বোনের নাম মিম জান্নাত মৌ। সবাই মিম বলে ডাকে, কিন্তু আমি তাকে মৌ বলে ডাকি। মৌ বাবা মায়ের অতি আদরের বড় মেয়ে। অনেকদিন ফোনে কথা হয়েছে মৌয়ের সাথে, কিন্তু আমাকে কখনো দেখেনি। মিম খুব কান্নাকাটি করেছে আমাকে দেখার জন্য, কিন্তু আমি দেখা দিইনি। আমি অবশ্যই মৌকে দেখেছি। আজকে আমি দেশে আসার কথা ছিল সেটা মৌ জানতো, কিন্তু পরে আবার না করে দিয়েছি। বলেছি আরও কয়েকদিন পর দেশে আসব, কিন্তু আমি ঠিকই দেশে এসেছি। বাকিটা গল্প পড়তে থাকলে জানতে পারবেন। নিশে দেয়া খাবার খেয়ে রুমে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আসরের আজান হয়ে গেছে, তাই বাসা থেকে বেরিয়ে মসজিদে গেলাম। সেখানে আসরের নামাজ আদায় করে আবার বাসায় চলে আসলাম। কিছুই ভালো লাগছে না। যখন বসে শিখেছি তখন থেকে আমি বিদেশে ছিলাম, তাই বাংলাদেশের মাটির সাথে এখন মিশতে কী রকম লাগে। কিন্তু আমার প্রিয়তমা মৌকে এখনও দেখতে পেলাম না, তাই মৌকে হোয়াটসঅ্যাপে ফোন দিলাম। মৌ ফোন ধরেও বলতে লাগলো, আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই না? আমি কোথায় তোমাকে কষ্ট দিলাম? হুম। কালে আজকে আসার কথা ছিল, আসলে না কেন? আর এখন একটা আবার ভিডিও কলে আসো না, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। না, সেটা পারবো না। আরও কয়েকদিন অপেক্ষা করো, তারপর দেখবে আমি তোমার কাছে চলে এসেছি। শুধু অপেক্ষা করা লাগে। সেই 10টা বছর থেকে তোমাকে দেখি, আর তুমি একবারও আমাকে দেখা দিলে। এইসব কথা বন্ধ করবে নাকি কলটা কেটে দিব? এই না না, আর বলবো না। হুম, এখন বলো কি করছো? এই তো ছাদে বসে আছি। ও আচ্ছা, তাহলে পরে কথা হবে। বাই। এই শোনো, এই টুট 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 করে দিলাম। যাই দেখে আসি মহারানী চাঁদে কি করে। ছাদে চলে গেলাম। সেখানে গিয়ে ছাদের চারিপাশ খুব সুন্দর, আর অনেক অনেক রকম ফুল গাছ লাগানো। ছাদের পশ্চিম পাশে দেখি মৌ একা দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে, আর চোখে হয়তো নোনা চলে টলমল করছে। মৌ আমাকে দেখেনি, তাই আমি ছাদের পূর্ব প্রান্তে চলে গেলাম। মৌকে এভাবে দেখে
আমার খুব কষ্ট লাগছে। বড্ড ইচ্ছে করছে আমার প্রিয়তমাকে বুকের সাথে জড়িয়ে ধরতে, কিন্তু না, তা করা যাবে না, না হলে সারপ্রাইজ থাকবে না। আমি এসব ভাবছি, তখন পেছন থেকে মৌ বলল, এই, এখানে আপনি কে? কী বলবো ভেবে পাচ্ছি না। আমার ভাবার মাঝে আবারও বলল। কি হলো, কথা বলেন। আমি কিছু বলতে যাব, তখন নিশি চলে আসলো। আসলে আপু, উনি খুব ভালো, আমাদের উপরের ফ্ল্যাটে উনি ভাড়া নিয়েছেন। ও আচ্ছা, তা আপনার নাম কি? এ রে, খাইছে রে ধরা। এখন নাম কি বলবো? যদি জামিল বলি তাহলে হয়তো চিনে যাবে। ধ্যাত, এই দেশে কত জামিল আছে, কে কার নাম জানে। কি হলো, নামটা বলবেন না? জি, আমার নাম কাব্য জামিল। ও আচ্ছা, থাকেন, আমি গেলাম। আর ছাদে এসে কখনো আমার ফুলগুলো ছিঁড়বেন না। জি আচ্ছা। মৌ চলে গেল। নিশি আমার কাছে আসলো। ভাইয়া, তুমি একা কেন? তোমার আব্বু আম্মু কোথায়? আরে বোন, আমার আব্বু আম্মু গ্রামে থাকেন। ও, তাহলে এখানে কি করার জন্য আসলে? এখানে চাকরি করব, তাই। ও আচ্ছা। আচ্ছা নিশি, তোমাকে একটা কথা বলি। ভাইয়া বলেন। এই ফুলের বাগানটা কার? এটা আপু লাগিয়েছে আমার এক ভাইয়ার জন্য। তোমার কি ভাইয়া আছে? আছে। কোথায় সে আর? আমার ভাইয়া কানাডা থাকেন, আর ওনার সাথেই আপুর বিয়ে হবে। তাই আপু বলেছে ভাইয়া নাকি কয়েকদিনের ভেতর চলে আসবে, তাই আপু ফুল গাছগুলোকে খুব যত্ন করে রাখছে। ও আচ্ছা, এখন তুমি নিচে যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। যাচ্ছি। নিচে চলে গেল। আমিও ছাদ থেকে নেমে মাগরিবের নামাজ পড়তে চলে গেলাম। মাগরিবের নামাজ পড়ে রুমে এসে আব্বা আম্মুর সাথে কথা বললাম। রাত্রে 9টার দিকে হোটেলে গিয়ে খেয়ে এসে শুয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি কে আমার রুমের দরজাটা ধাক্কাচ্ছে। দরজা খুলে দেখি মৌ দাঁড়িয়ে আছে। মুখটা একটু শুকনো শুকনো লাগছে, আর চোখগুলো লাল হয়ে আছে। মনে হয় রাত্রে ঘুমায়নি পাখিটা। এই জমিদার সাহেব, আম্মু পাঠিয়েছে। জি, বলেন কি? আম্মু বলেছেন সকালের নাস্তাটা আমাদের বাসায় করবেন। জি ঠিক আছে। মৌ চলে গেল। ঘুম থেকে উঠে আজকে পাগলিটাকে দেখলাম। মনটা এখন খুব হালকা লাগছে। ওয়াশরুমে চলে গেলাম। সেখানে ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরে নিচে চাচ্চু মানে মৌদের বাসায় চলে আসলাম। এখনও এখানে এসেছি থেকে চাচ্চু আর ছোট আম্মুকে দেখিনি। মৌদের বাসায় চলে আসলাম। বাসায় কলিং বেলটা টিপ দিতেও নিচে এসে দরজা খুলে দিল। ভাইয়া কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালোই আছি। এসো ভিতরে এসো। ভেতরে ঢুকে দেখি ড্রয়িং রুমে ছোট আব্বু আর মৌ বসে আছেন। আসসালামু আলাইকুম চাচু, বড় বলে ডাক দিলাম না। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো বাবা, ভালোই আছি। কিচেন থেকে ছোট আম্মু আসলেন। ছোট আম্মু বলে ডাক দিলাম না, যদি বোঝে যান। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো বাবা ভালো আছি। তোমার আব্বা আম্মু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এখন এসো সবাই নাস্তা করি। তারপর নাস্তা করতে টেবিলে বসলাম। ছোট আম্মু অনেক আদর যত্নে নাস্তাটা পরিবেশন করালেন। নাস্তা খাওয়ার সময় মৌকে দেখলাম অন্যমনস্ক। মৌয়ের চোখের দিকে তাকিয়ে এসব ভাবছি। তখন মৌ আমার চোখের দিকে তাকালো। চোখে চোখ পড়তে আমি আমার চোখটা নামিয়ে নিলাম। নাস্তা শেষ করে আমি আমার উপরে চলে গেলাম, আর ছোট আব্বু আর মৌ কলেজে চলে গেল, আর সাথে করে নিশিকে নিয়ে গেল। নিশিও এই কলেজের পাশের একটা স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে। আর আপনাদের আগে বলে রাখি, মৌ যে কলেজে পড়ে সেই কলেজের প্রিন্সিপাল হলেন ছোট আপু, মানে মৌয়ের বাবা। পুরো বাসা ফাঁকা। বাসার গেটে শুধু দারোয়ান আঙ্কেল, আর বাসায় আমি আর ছোট আম্মু। মনে মনে ভাবলাম ছোট আম্মুকে আমার পরিচয়টা দিয়ে দিই, কারণ এই ছোট আম্মু আমাকে ছোটোবেলায় অনেক আদর যত্ন করেছেন। যেই ভাবা সেই কাজ। আবারও ছোট চাচুদের বাসায় গেলাম। দরজাটা আগে থেকে খোলা ছিল, তার কলিং বেলে চাপ দিতে হয়নি। ড্রয়িং রুমে গিয়ে দেখি ছোট আম্মু টিভিতে সিরিয়াল দেখতেছে। মেয়ে মানুষদের এই একটাই কাজ, তারা শুধু সিরিয়াল দেখতে ব্যস্ত থাকে। মেয়েদেরকে বললাম। ছোট আম্মু আমাকে দেখে বললেন, কি বাবা, কোনো প্রয়োজন আছে? পায়ে ধরে সালাম করতে করতে বললাম, অনেক প্রয়োজন আছে, তাই তো দেশে আসলাম। মানে কিসের দেশ? আর তুমি আমাকে সালাম করলে কেন? আরে ছোট আম্মু, তুমি কি তোমার এই ছেলেটাকে চিনলে না? ছোট আম্মু বলছো? আমাকে তো একজনই ছোট আম্মু বলে ডাকে, আর সে হলো আমাদের জামিল। আমার ফোন থেকে আম্মু আব্বুর সাথে আমার ছবিটা দেখিয়ে পড়লাম।
আমাকে কি তোমার সেই জামিল মনে হয় না? আরে বাবা জামিল, তুমি কত বড় হয়ে গেছো আর কত কিউট আমার পাগলা ছেলেটা। গালে মুখে হাত দিয়ে। ছোট আম্মু, অনেক দিন থেকে তোমাদের সামনাসামনি দেখিনি। আর আমরা যে তোমাকে সামনাসামনি তো দূরের কথা, কখনো ছবির মাঝেও দেখিনি। আচ্ছা ছোট আম্মু, মৌদের কলেজ কোথায়? আমি তো দেশে নতুন আসলাম, তাই চিনি না, এই জন্য ছোট আম্মুকে বললাম। আপনারা আবার আমাকে বকা দিয়েন না। এখন কলেজ রাখো, আমি সারাদিন বাসায় একা একা থাকি, আর আজকে আমার একটা ছেলেকে পেলাম। তোমার চাচ্চু তারা আস্তে আস্তে বিকেল হয়ে যায়, তাই আজকে আমরা মা ছেলে মিলে গল্প করব। কালকে তোমাকে কলেজে পাঠাবো, তারপর সব কিছু ঘুরে ফিরে দেখে নিয়ে আসো। ছোট আম্মু, বাবা বলো। তুমি কিন্তু মৌকে আমার কথা বলতে পারবে না। কেন রে বাবা? আমার মেয়েটা তোমাকে না দেখে খুব কষ্ট পাচ্ছে, তুমি কি চাও মৌ আরো কষ্ট পেত? আর বেশি দিন না, 2-3 দিন মাত্র, তারপর সব বলে দেব। আচ্ছা বাবা, তোমার ইচ্ছে। এই তো আমার লক্ষ্মী শাশুড়ি আম্মু। এই আমাকে শাশুড়ি বলবে না, ছোট আম্মু বলে ডাকবে, না হলে কিন্তু আমার মেয়েকে তোমার হাতে দিব না। ও আচ্ছা, আমি তোমাকে সব সময় ছোট আম্মু বলেই ডাকবো। এই তো আমার লক্ষ্মী ছেলে। এভাবে আরও অনেকক্ষণ কথা বললাম। তারপর আমার রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিলাম। রুমে এসে কাপড় পরে একটু বাইরে ঘুরতে গেলাম। বাইরে থেকে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। আসরের আজানের সুরে আমার ঘুমটা ভাঙলো, তাই ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়তে গেলাম। নামাজ শেষে দেখে ছোট আব্বু নামাজ পড়ে বের হচ্ছেন। আমাকে দেখে একটু মুচকি হাসি দিলেন। আমি সেদিকে লক্ষ্য না করে অন্যদিকে চলে গেলাম। রাস্তায় ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন একটা ছেলের সাথে ধাক্কা লাগে। তখন আমি বললাম, সরি ভাই, দেখিনি। জি না ভাই, সমস্যা নেই। এতক্ষণ নিচের দিকে চেয়ে চেয়ে কথা বলছিলাম, আর যখন ওই ছেলেটার মুখের দিকে তাকালাম তখন তো আমি টাসকে খেয়ে গিয়েছি। সে হলো মাহিম। আমার ছোটবেলায় একসাথে খেলাধুলা করতাম, আর আমাদেরও হোয়াটসঅ্যাপে কথা হতো। আরে মাহিম, তুই? জি, আমি মাহিম, কিন্তু আপনি ওকে চিনলেন কিভাবে? আরে শালা, আমি জামিল। সরি, আসলে আমি শুধু একজনকেই চিনি, আর সে কানাডায় থাকে, কিন্তু আপনাকে চিনলাম না। হায় রে হায়, আমি সেই জামিল, গতকাল দেশে আসলাম। সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোর সাথে দেখা হবে। বিশ্বাস করবে কিভাবে? আমাকে তো তুই কখনো দেখিসনি। ঠিকই। তা এখন দেশে কিসের জন্য আসলেন? এখন দেশে থেকে যাব, এখানে আব্বা একটা কোম্পানির শাখা আছে, এখন থেকে ওইটা আমি দেখাশোনা করব। ও ভালো, তাহলে আর আমাদের চাকরি করতে অসুবিধা হবে না। দোয়া করিস। আচ্ছা, এখন বাসে যা, আর পারলে রাত্রে বের হবি, আমরা আড্ডা দিব। আচ্ছা, আর কাউকে আমার পরিচয় দিবি না, ওকে? আচ্ছা, দিব না। আরও অনেকক্ষণ মায়ের সাথে কথা বলে বাসা চলে আসলাম। বাসায় এসে আবারও ছাদে উঠলাম, কিন্তু মৌকে পেলাম না। একটু অপেক্ষা করলাম, পরে যখন নেমে আসবো তখন দেখি আমার রূপকথার পরীটা ছাদে আসে। মৌ ছাদে এসে পুতিনের মতো মন খারাপ করে বসে আছে। তাই বললাম, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হয়, কি এমন চিন্তা করেন আপনি? মৌ আমার কথা শুনে একটু রাগান্বিত হয়ে বলল, আপনি কিভাবে জানলেন যে আমার মন খারাপ? না, আসলে কালকে থেকে আপনাকে দেখতেছি ছাদে একা একা দাঁড়িয়ে থাকেন, তাই ভাবলাম হয়তো আপনার মন খারাপ। না, আমার মন খারাপ নেই, আপনি এখন ছাদ থেকে যেতে পারেন। আমি ছাদে এসেছি আমার কাপড়গুলো নেওয়ার জন্য, কাপড় নিয়ে চলে যাব। যদি আপনার মন খারাপ থাকে তাহলে বলতে পারেন। শুনেছি কাকে কষ্টের কথা বলে সেই কষ্টটা একটু হলেও হালকা হয়। আমার কোনো কষ্ট নেই, যাকে বলবো সে পাশে নেই, তাহলে আপনাকে বলে কি করব? আমাকে দেখে কি সেই মানুষটা মনে হয় না? হালকা ভাব নিলাম। কি কি বললেন আপনি? আপনি সেই মানুষ মনে করব? আপনি কি জানেন আমি যার কথা বলছি সে হলো আমার কলিজার টুকরা, যাকে এত ভালোবাসি, কিন্তু তাকে এখন পর্যন্ত দেখিনি। আর আপনি বললেন কি? আপনি কি তাকে না দেখে এত ভালোবাসলেন, সেও কি আপনাকে ভালোবাসে? আমার বিশ্বাস জামিলও আমাকে ভালোবাসে। আমার নামও কিন্তু জামিল। তা আপনার নাম জামিল হলে কি হলো? জামিল কি আর কারো নাম হতে পারে না? হতে পারে, তবে সেটাও যদি আমি হয়ে যাই। কিসব আবল তাবল বলছেন? আপনি কি সেই জামিল? ও সরি, আসলে আমি এতক্ষণ আপনাকে হাসানোর জন্য এসব বলেছি, আর আপনার হাসিটাও মাশাল্লাহ। ও তাই? আপনি তো ভালোই হাসতে পারেন। আচ্ছা, সন্ধ্যা হয়ে গেল, আমি রুমে গেলাম, আর আপনিও চলে যান। যান। আমি আমার রুমে চলে আসলাম, আর মৌর নিজের রুমে চলে গেল।
রাতে খাবার শেষে 10টার দিকে হোয়াটসঅ্যাপে মৌকে কল দিলাম। হ্যালো। কেমন আছো? এই তো আছে বিন্দাস, তুমি কেমন আছো? আমি কেমন আছি তা যদি বুঝতে, তাহলে আমাকে না দেখা দিয়ে থাকতে পারতে। শুনেছি সবুরের ফলটা মিষ্টি হয়। শুধু কথাই বলতে পারো, আর কিছুই পারো না। আর কি পারার দরকার আছে বলো? আমাকে দেখা দেওয়ার কি দরকার নেই? আরও 2টা দিন অপেক্ষা করো, তারপর আমি তোমাকে দেখা দেব। আচ্ছা, অপেক্ষা করবো। এখন কি করছো? এই তো তোমার সাথে কথা বলছি, তুমি কি করো? আমিও। বড় আব্বু আর বড় আম্মু কেমন আছে? সেটা আমি নিজেও জানি না। আমি তোমার কাছে, আর তারা কানাডায়। এত দূর থেকে আমি কিভাবে জানবো? কি হলো, কথা বলো। এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন। ছোট আম্মু আর ছোট আব্বু কি করেন? এই তো ভালোই। এরকম আরও অনেক কথা বলে ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। একটু পরে মাহিম কল দিল। গতকালকে তাকে আমার নতুন নাম্বারটা দিয়ে এসেছিলাম। কলটা আমি রিসিভ করলাম। হ্যালো দোস্ত, কি করিস? আমি এইমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। তুই কি করিস? এই তো কলেজে যাওয়ার জন্য বের হলাম। কোথাও বের হবে নাকি? আমার সাথে কলেজ যাবে? কোথাও বের হব না, কিন্তু আমি তোর সাথে কলেজে গিয়ে কী করব? আমার তো লেখাপড়া এই বছর শেষ হলো। আরে তা তো জানি, আর আমারও তো পড়ালেখা শেষ। তবে আজকে আমাদের বিদায় সংবর্ধনা দিবে, তাই যাব। ও আচ্ছা, তুই আমার বাসায় আয়, তারপরে একসাথে খাবো। আসছি। মায়ের সাথে কথা বলা শেষ করে নিচে ছোট আম্মুর কাছে গেলাম। তাদের দরজার সামনে গিয়ে দেখি মৌ খুব সেজেগুজে কলেজে যাচ্ছে। আমাকে দেখে বলল, জামিল সাহেব আমাদের বাসায় যে। কেন আসতে পারি না? আরে আমি কি তাই বললাম? আচ্ছা ভিতরে যান, আম্মু আর নিশে আছে। আপনি কোথায় যাচ্ছেন, তা আবার সেজেগুজে? আজকে কলেজে একটা অনুষ্ঠান, তাই আমরা সকল বান্ধবীরা একই রকম ড্রেস পরে যাচ্ছি। ও ভালো, আচ্ছা যান। হুম। মৌ চলে গেল। আমি ভেতরে ঢুকে গেলাম। ভেতরে গিয়ে দেখি নিচে ড্রয়িং রুমে টিভি দেখছে, আর ছোট আম্মু কিচেনে। ছোট আম্মুর কাছে গিয়ে গল্প করতে লাগলাম। তখন আবার মাহিম কল দিল। এই বন্ধু, আমি তোর বাসার নিচে। ও আচ্ছা, ভেতরে আয়। না রে, আমি যদি তোর কাছে যাই তাহলে তোকে তোর ছোট আম্মু আর ছোট আব্বু চিনে যাবে। আরে পাগল, বাসায় কেউ নেই, শুধু ছোট আম্মু আর নিশি। আর ছোট আম্মু আমাকে চেনেন। ও আচ্ছা, তাহলে আমি আসছি। মাহিম ছোট আম্মুদের বাসায় চলে আসলো। তারপর আমরা ছোট আম্মুর বাসায় একসাথে খেয়ে নিলাম। বের হলাম কলেজের উদ্দেশ্যে। আমি সাধারণ পোশাক পরে বের হয়েছি। আমাকে কেউ দেখলে মনে করবে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর মাহিম কিন্তু মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে। দুই বন্ধু রিক্সা নিয়ে কলেজের গেটের সামনে গেলাম। সেখানে রিক্সা ভাড়া মিটিয়ে ভিতরে ঢুকেছি। আমাকে সবাই অবাক হয়ে দেখছে। অবাক হওয়ারও কথা, কারণ এই কলেজে তারা আমাকে কোনোদিন দেখেনি, তাই এই প্রথম দেখলো। মাহিমদের অনুষ্ঠান শুরু হলো। খুব সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করছি। একটু পরে দেখি আমার ডান পাশে মৌ আর তারা কয়েকজন বান্ধবী। আমি আর চোখে মৌয়ের দিকে তাকাচ্ছি। বেশ কয়েকবার তাকানোর ফলে হঠাৎ করে মৌয়ের একটা বান্ধবী দেখে ফেলে যে আমি মৌয়ের দিকে তাকাচ্ছি। সেই মেয়েটা মুখে কোণে দিয়ে ধাক্কা মারল আর কানে কানে আমার কথা বলল। মৌ দেখি আমার দিকে তাকাচ্ছে, তাই আমি আবারও অনুষ্ঠান দেখে মনোযোগ দিলাম। মৌ হয়তো ভাবছে আমি এখানে কিভাবে আসলাম। অনেকক্ষণ পর অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষে আরেক বিপদ দেখা দিল। একটা ছেলে মৌকে প্রপোজ করে বসল। আমি এটা দেখে আমার মাথাটা কোনো মতে স্থির করে রাখলাম। মাহিমও ব্যাপারটি বুঝে গেল। মাহিমকে জিজ্ঞাসা করলাম ছেলেটির নাম কি। সে বলল ছেলেটির নাম রকি। আমি মৌয়ের দিকে লক্ষ্য করে একটু কাছে গেলাম। কাছে যাওয়ার কারণ হলো যে মৌ কি বলে সেটা দেখব। রকি প্রপোজ করার পর মৌ বলল, দেখুন রকি ভাই, আমি আপনার সাথে প্রেম করতে পারবো না। কেন মৌ? আমি তোমাকে সেই 2 বছর থেকে তোমার পিছে পিছে ঘুরছি, কিন্তু তুমি আমাকে পাত্তা দাও না কেন? আমি কি আপনাকে বলেছি যে আমার পিছনে ঘুরুন? আমি এসব জানি না মৌ, আমি শুধু তোমাকে ভালোবাসি। দেখুন রকি ভাই, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি আমার পথ ছাড়ুন, সবাই দেখছে। দেখুক সবাই, আজ বলতে হবে কেন তুমি আমাকে ভালোবাসো না। চিৎকার করে লাভ নেই, আমার বিয়ে ঠিক হয়ে আছে, সুতরাং আমি আপনাকে ভালোবাসতে পারবো না। এটা আমি বিশ্বাস করি না। এতক্ষণ থেকে বোঝাচ্ছি, কথা কি আপনার কানে যায় না? মৌ রকিকে সজোরে 3টা থাপ্পড় দিল। আমি মৌয়ের থাপ্পড় দেখে খুব অবাক হলাম। মেয়েদের গায়ে এত শক্তি তা আমার আগে জানা ছিল না।
আমি আবারও তাদের কেলোরগীতি দেখতে লাগলাম। এখানে যারা এসেছে সবাই মৌয়ের কাণ্ড দেখে অবাক। রকি বেচারা মার খেয়ে বলতে লাগলো, মৌ, আমাকে তুমি মারলে? এখন শুধু থাপ্পড় দিয়েছি, আমার সামনে থেকে যান, না হলে এখন জুতা পিটা করবো। রকি আর কোনো কথা না বলে মান সম্মান রক্ষার্থে গালে হাত দিয়ে মৌয়ের সামনে থেকে কেটে পড়ল। মৌ বাসার উদ্দেশ্যে চলে গেল। আমি মাহিমকে বললাম, দোস্ত একটা শোরুমে যাব, চল। কিসের শোরুমে যাবে? আরে দোস্ত একটা বাইক কিনবো, আয়। ও আচ্ছা, আয়। মাহিম আমাকে সিলেটে জিন্দাবাদের একটা শোরুমে নিয়ে আসলো। সেখানে অনেক রকমের বাইকের মডেল আছে। অনেকক্ষণ খোঁজে একটা বাইক বের করলাম, আর সেটা হলো ইয়ামাহা R15। বাইকটা খুব সুন্দর লাগলো, তাই কিনে ফেললাম। টাকাটা আমি এটিএমের মাধ্যমে দিয়ে দিলাম। দুই বন্ধু খুব খুশিতে নাচতে নাচতে মাহিমের বাসায় চলে আসলাম। মাহিম এতক্ষণ ড্রাইভিংয়ে ছিল, তাই সে নেমে গেল। আমাকে অবশ্য বলেছে তাদের বাসায় যেতে, কিন্তু আমি বললাম পরে একবার আসবো। আমি বাইকটা নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। মৌ সাথে ছিল, তাই দেখে ফেলেছে, কিন্তু কিছু বলল না। আমার রুম যেহেতু ওপরে, তাই বাইকটা ওপরে নেওয়া যাবে না। তাই ছোট আম্মুকে বলে তাদের বাসার একটা রুমে রেখে আমি ওপরে আমার রুমে চলে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি 5:30 বেজে গেছে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। আজকে আর ছাদে যায়নি। এভাবে দেখতে দেখতে 3 দিন চলে গেল। আজকে ময়ের বান্ধবী মারিয়া, মাহি চৌধুরী মারিয়া বিয়েতে সবাই যাবে। নিশি আর ছোট আব্বু, ছোট আম্মু সবাই বিয়েতে যাবে। আসলে এখানে আমাদের সপরিবারের দাওয়াত আছে, কিন্তু আব্বু আম্মু দেশের বাইরে থাকার কারণে শুধু ছোট আব্বু তারা যাচ্ছেন। আর হ্যাঁ, মোয়ের বান্ধবী হলেও মারে কিন্তু আমাদের বংশের, মানে আমার বোন লাগে। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম একটা জুয়েলার্সের দোকানে। গত রাতে আব্বু ফোন করে বলে দিয়েছেন যেন আমি বিয়েতে চাই, আর যাওয়ার সময় মারিয়ার জন্য দামি একটা গিফট নিই। তাই জুয়েলার্সের দোকানে আসলাম একটা নেকলেস নিতে। 2 লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস নিলাম, আর সেটা একটা নর্মাল প্যাকেজে ভরে নিলাম। আর উপহারের প্যাকেজের ওপর হালকাভাবে আমার নামটা লিখে দিলাম, যে নামে আমাকে এখানকার সবাই চেনেন, জামিল আহমেদ। কাব্য জামিল হলো ছদ্মনাম। আর একটা ফুলের দোকান থেকে ছোট একটা গোলাপ কিনে নিলাম। গোলাপ দিয়ে আজকে মৌকে প্রপোজ করব, তাই গোলাপটা নিলাম। তারপর একটা হোটেলে দুপুরে খাবার খেয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে বসে ফোন টিপছি। তখন ভাবলাম নিশিকে ডাক দিয়ে আমার রুমে নিয়ে আসলাম। হ্যাঁ ভাইয়া, কি জন্য ডাকলি বলো? কেন, আমি কি ডাকতে পারি না? আমি কি বলেছি যে তুমি আমাকে ডাকতে পারো না? তুই তো খুব পেকে গিয়েছিস। জানি। তা চকলেট খাবি? চকলেটগুলো দেখিয়ে বললাম। ওয়াও, তোমার কাছে চকলেট আছে? আছে। আচ্ছা, আমাকে দাও। নিশিকে কয়েকটা চকলেট দিলাম। আসলে নিশি চকলেট খুব পছন্দ করে, তাই আমার রুমে কতগুলো এনে রেখেছি। নিশির কাছ থেকে জানতে পারলাম তারা বিয়েতে যাবে বিকেল 4টার দিকে। যেহেতু বিয়েটা রাত্রে, তাই নিশি আমার সাথে একটু গল্প করে চলে গেল। আমি একটু শুয়ে পড়লাম। 5টার দিকে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি সবাই চলে গেছে মারিয়ার বিয়েতে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাহিমকে কল দিলাম। এই, কোথায় তুই? এই তো বাসায়। কেন? মারিয়ার বিয়েতে যাব, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আমার বাসায় চলে আয়। মাহিম আগে থেকে মারিয়াকে চেনে। আচ্ছা, তুই রেডি হও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। আমিও রেডি হয়ে নিলাম। একটু পরে মাহিম চলে আসলো, তাই আমরা দুজন বাইকে নিয়ে চলে গেলাম মারিয়াদের বাসায়। সেখানে গিয়ে দেখি অনেক মেহমান, আর রকিও এখানে এসেছে। আমরা ভিতরে ঢুকে গেলাম। আমার চোখ জোড়া শুধু মৌকে খুঁজছে, কিন্তু পাচ্ছি না। রাত 8টা হয়ে গেল, এখনো মৌকে দেখতে পেলাম না। একটু পরে নিশিকে দেখতে পেলাম। নিশিকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। এই নিশি, এদিকে এসো। ভাইয়া, তুমি এখানে? আসলাম এখানে। ভালো করেছো। জানি। তা তোমার আব্বু আম্মু কোথায়? আব্বু আম্মু উপরে, আর আপু এই কোণের রুমে আছে। এই রে, আমি তাকে কি জিজ্ঞাসা করেছি তার আপু কোথায়, সেই তো নিজেই বলে দিল তার আপু কনের রুমে। ও আচ্ছা, তাহলে যাও। যাচ্ছি। নিচে চলে গেল। আমি আর মাহিম কনের রুমের কাছে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম কনের রুমে, মানে মারের রুমে মেয়ে মানুষে ভরা, তার ভেতরে ঢুকিনি। রাতে 10টার দিকে মারিয়াকে বরের সাথে স্টেজে তোলা হলো, কিন্তু মৌকে দেখতে পেলাম না।
আর বাকি সবাই আছে। আমি মৌকে খুঁজছি কিন্তু পাচ্ছি না। আমি আর মাহিম আবারও মারিয়ার রুমে চলে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মাথা চক্কর দিতে শুরু করলো। মৌ আর রকি দুজনই একটি রুমে। রকি আবারও মৌকে প্রপোজ করছে, কিন্তু মৌ রাজি হয়নি। মৌ রকিকে বলল, দেখুন ভাই, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে আছে আর আমিও জামিলকে খুব ভালোবাসি। আমি 2টা বছর ধরে ভালোবাসি। আমার ভালোবাসা তোমার কাছে প্রকাশ করলাম, আর তুমি যাকে কোনোদিন দেখোনি তাকে তুমি ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। এখন আমাকে যেতে দিন। সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না? না, ভালোবাসবো না। তাহলে আমি কিন্তু তোমাকে ভালোবাসার জন্য জোর করতে বাধ্য হব। কি করবে তুমি? প্রয়োজন হলে তোমার গায়ে হাত দিব। রকি এই কথা শুনে আমার মাথায় যেন আসমান থেকে বাজ পড়ল। আবারও তাদের কথায় মনোযোগ দিলাম। কি, তোমার তো সাহস কম না? তুমি আমার সাথে অসভ্যতম করবে? প্রয়োজন হলে তাও করব। রকির এই কথা শুনে আমি আর মাহিম মারিয়ার রুমের ভিতরে ঢুকে গেলাম। আর আমি রকিকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, বাহ রকি সাহেব, বাহ, এটাই কি আপনার ভালোবাসা? একজন মানুষ যখন আপনাকে ভালোবাসে না, তাহলে এখানে জোর করার কি আছে? আমার কথা শুনে মৌ আমার দিকে চেয়ে থাকলো। মনে হয় মৌ খুব অবাক হয়েছে আমাকে এখানে দেখে। রকি আমার কথা শুনে আমার দিকে চেয়ে বলল, কে রে তুই? আমি কিন্তু তোকে আপনি করে কথা বলেছি, আর তুই আমাকে তুই করে বললি। তাহলে চল আমিও তোকে তুই করে বলি। আমি কিন্তু তোর দুলাভাই হই। কি, তুই দুলাভাই মানে? এই মাহিম, এই ছেলেটা কে রে? রকি আর মাহিম তারা কলেজের পরিচিত। এই যে বললো না তোর দুলা ভাই। শালা, তুইও এটার সাথে? আমিও এটার সাথে। তুই মেয়েকে বিরক্ত করছিস কেন? একে বিরক্ত করলে তোর কি? মেয়েটা আমার বন্ধুর বউ হবে, তাই ভাবি হবে আর কি। কি বললি? তখন আবার আমি বললাম, কি দিয়ে তোর লাভ নেই, হ্যাঁ, এখান থেকে ভাগ। আমরা কথাবার্তা বলছিলাম, তখন ছোট আম্মু মারিয়ার রুমে মানে আমাদের কাছে আসলেন, কিন্তু আমাকে খেয়াল করেনি। তিনি এসে মুখে উদ্দেশ্য করে বললেন, এই তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সেই কখন থেকে মারিয়াকে স্টেজে নেওয়া হলো, কিন্তু তোকে সারা বাড়ি খুঁজেও বেড়াচ্ছি, পাচ্ছি না। হ্যাঁ আম্মু, আমি এখানে এই যে জামিল, ওনার সাথে একটু গল্প করছিলাম। ছোট আম্মু পেছন দিক দিয়ে তাকিয়ে দেখলেন যে এখানে আমি আছি, তাই বললেন, ও জামিল বাবু তুমি, তাহলে তোমরা কথা বলো, আমি আসি। আমি ছোট আম্মুকে কিছু বলতে যাব, তখন মৌ আমার কথার মাঝে প্যাঁচ লাগিয়ে বলল, না আম্মু, আমি চলে যাচ্ছি। আচ্ছা তাহলে আয়। মৌ আর ছোট আম্মু চলে গেলেন। এখন এখানে আমি, মাহিম আর রকি। আমি রকিকে বললাম, দেখ ভাই, আমি মৌয়ের চাচাতো ভাই জামিন, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, আর কখনো ওকে বিরক্ত করিস না। এই কথা বলে আমি আর মাহিম মারিয়ার রুম থেকে চলে আসলাম মারিয়ার বিয়ে দেখতে। সেখানে আমার গিফটটা একজনের কাছে গিয়ে দিয়ে দিলাম। অনেক আনন্দে মারিয়ার বিয়ের কাজ সম্পূর্ণ হলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো চলে গেল। মৌ তারাও চলে গেল। আমি আর এখানে থেকে কি করব? তা আমি আর মাহিম চলে আসলাম বাসায়। মাহিমকে আজকে রাত্রের জন্য আমাদের বাসায় রেখে দিলাম। রাত প্রায় 2টা। আমি আর মাহিম জেগে আছি, দুজনেই গল্প করছি। ভাবলাম মোদের বাসা থেকে আসি, তাই আমার পকেটে রাখা গোলাপটা বের করে মাহিমকে বললাম, দোস্ত, সারাদিন থেকে এই গোলাপটা পকেটে রেখে দিয়েছি মৌকে প্রপোজ করার জন্য, কিন্তু মৌকে কখনো প্রপোজ করার সুযোগই পাইনি। তাহলে কালকে প্রপোজ কর। ধ্যাত বেটা, মৌকে বলেছি 2 দিন পর, মানে আজকে ওর সাথে দেখা করব, কিন্তু মৌ মনে হয় মারিয়ার বিয়ের কারণে আমার সাথে যে আজকে দেখা হবে তা মনে হয় ভুলে গেছে। তাই ভাবছি এখন গিয়ে তাদের বাসায় প্রপোজ করে আসি। এই বেটা ফাজিল, কালকে বিকালে প্রপোজ করিস। এখন ঘুমা, অনেক রাত হয়েছে, আর তারা সবাই হয়তো এখন ঘুমে আচ্ছন্ন। ও আচ্ছা, তাহলে কালকে বিকেলে ছাদে প্রপোজ করব। এখন ঘুমিয়ে যা। 2 বন্ধু ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুম থেকে উঠে দেখি বেলা 11টা বাজে, কিন্তু মাহিম এখনো ষাঁড়ের মতো ঘুমাচ্ছে। আমি আর তার ঘুমে বিরক্ত না করে উঠে গেলাম। তারপর ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরে রুমে বসে পড়লাম। কিছুই ভালো লাগছে না, তাই মাহিমকে ডাক দিলাম, কিন্তু শালাই উঠছেই না। তাই জোরে একটা ধাক্কা দিলাম। এক ধাক্কায় খাট থেকে নিচে পড়ে গেল আর চিৎকার করে বলতে লাগলো, ও আম্মা গো আম্মা, আমার কোমর শেষ। এই কোন শাল আমার ধাক্কা দিল রে? ওই মেয়েদের মতো চিৎকার করিস না, বেলা 11:30 বাজে, কিন্তু এখনো তোর ঘুম শেষ হয় না। দূর বেলা, খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আর তুই আমাকে খাট থেকে ফেলে দিলে। ও তাই, তোর আবার স্বপ্ন? তা মেয়েটা কে রে বন্ধু? শুধু মেয়ে নিয়ে মানুষ স্বপ্ন দেখে নাকি? সরে যা আমার সামনে থেকে।
পুরি পাওয়ারে পাওয়া, তুই দেখছি মেয়েদের মতো ভালো চেতাস রে। মাহিম আমার কথায় আর কান্না দিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল বাইরে যাবে, তাই আমি আর মাহিম বাইরে চলে গেলাম। সেখানে গিয়ে দুই বন্ধু নাস্তা শেষ করে মাহিমকে তার বাসায় নামিয়ে দিয়ে জোহরের নামাজ পড়ে আমি আবার আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে আব্বু ফোন করে বললেন আগামীকাল থেকে আমি যেন কোম্পানিতে এমডি হয়ে যাই। একটু বিশ্রাম নেওয়ার জন্য আবারও ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি বিকাল 4টা হয়ে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ছোট আম্মুর কাছে গেলাম। ছোট আম্মু, মো কথায়? মনে হয় ছাদে গেছে, কিন্তু কেন বাবা? আরে না, ওই যে বলে দেব আমি সেই জামিল। ও আচ্ছা, আরেকটা কথা শোনো জামিল। হ্যাঁ ছোট আম্মু, বলো। আসলে আমি তোমাদের ছোট আব্বুকে বলে দিয়েছি যে তুমি আমাদের সেই জামিল। ও, তাহলে কি মৌ জানে? না বাবা, মৌ জানে না। আচ্ছা ছোট আম্মু, আমি গেলাম। আমি আবারও আমার রুমে চলে আসলাম। সেখান থেকে গোলাপ ফুলটা পকেটে নিয়ে ছাদে উঠে গেলাম। ছাদের এক কোণে মৌ বসে বসে ফোন টিপছে, আর আমি কিছু না বলে বিপরীত প্রান্তে দাঁড়িয়ে রইলাম। আজকে আমার মনের রানীকে খুব সুন্দর লাগছে, যে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি হালকা একটা কাশি দিলাম। আমার কাশির শব্দ শুনে মৌ পেছন ফিরে আমাকে দেখে বলল, আরে জামিল সাহেব, আপনি আবার কখন ছাদে আসলেন? এই তো সবে আসলাম। তা কি করেন ছাদে বসে? কি করব, এই তো ফোন টিপছি আর আপনার কথা ভাবছি। ও তাই? আমার কথা কি ভাবতেছেন? এই যে গতকাল আপনি আর মাহিম ভাই না থাকলে রকি হয়তো আমার সর্বনাশ করতো। ও, এইসব বাদ দেন। কিভাবে বাদ দিব? আর আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। কৃতজ্ঞতার কিছুই নেই। আমিও আপনার কাছে এমন কিছু চাইবো যা আপনি দিতে বাধ্য থাকবেন। কি কি এমন চাইবেন যে আমি আপনাকে দিতে বাধ্য থাকিব? আমি আমার পকেট থেকে গোলাপ ফুলটা বের করে হাতে নিলাম। ও আমার হাতের দিকে লক্ষ্য করলো, কিন্তু কিছু বলল না। গোলাপটা স্বাভাবিকভাবে মোয়ের হাতের দিকে বাড়িয়ে দিয়ে সরাসরি পড়ে দিলাম। ভালোবাসা কোথা থেকে আসে তা আমি জানি না, তবে এতটুকু বলতে পারি আমার মনের মাঝেও প্রেম ভালোবাসা আছে। তবে এইসব ভালোবাসা আমি আপনার জন্য বরাদ্দ করলাম। যেদিন প্রথম আপনাকে দেখেছি সেদিন থেকে আমি আপনাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। আশা করি আপনিও আমার মতো এই অদমের ভালোবাসাটা গ্রহণ করবেন। আই লাভ ইউ। মৌ কি বলবে ভেবে পাচ্ছে না, তারপর বলল, আসলে আমি কি ভাববো সেটাও ভেবে পাচ্ছি না। আপনি হয়তো আগে থেকে জানেন যে আমারও বিয়ে ঠিক হয়ে আছে, তারপরও কেন আপনি আমাকে প্রেমের প্রস্তাবটা দেন? নিজের ভালোবাসা আর চেপে রাখতে পারিনি, তাই বলে দিলাম। তার মানে আমি কি ভাববো সব ছেলেই সমান? সব ছেলেই তো আর আপনাকে প্রপোজ করেনি। এখন বলেন, আমার ভালোবাসা কি আপনি গ্রহণ করবেন? দেখুন মিস্টার জামিল, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, সো আমাকে আর বিরক্ত করবেন না। আমি গেলাম, বাই। বারে বাহ বাহ, আপনি পাগলি দেখছি। আসলেই আমাকে খুব ভালোবাসেন, না হলে আমার আজকের এই প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যেত। যাই হোক, আমি বলে দেই যে আমি সে জামিল যে কানাডা থেকে এসেছি। মৌ চলে যাচ্ছিল, আর মৌয়ের হাতটা ধরে বললাম, আমি সত্যিই আপনাকে খুব ভালোবাসি। সব ছেলে লুচ্চা টাইপের হয়, আপনার তো সাহস কম না? হাত ধরলেন কেন? আমি আপনাকে বললাম যে আমার বয়ফ্রেন্ড আছে, তারপরে কেন আমাকে ভালোবাসার কথা বললেন? রাগীভাবে কথাগুলো বলল। এত জোরে থাপ্পড় মারলে? বেশ করেছি, আরো থাপ্পড় দিব। আপনি আজকে থেকে আমাদের বাসায় আর থাকবেন না, অন্য কোথাও বাসা দেখুন। সত্যিই চলে যাব? হ্যাঁ, চলে যান। আচ্ছা, যাচ্ছি। এ কথা বলেই আমি সিঁড়ি দিয়ে নিচে নামছি, আর আমার পেছন দিয়ে মৌ সিঁড়ি দিয়ে নিচে নামছে। আরেকটা কথা, ছাদে উঠতে হলে আমার রুমের পাশ দিয়ে যেতে হয়। যেহেতু আমি ওপরতলায় থাকি, তাই আমিও আমার রুমের দরজার কাছে চলে আসলাম। আর মৌ যখন আমার দরজার সামনে আসলো, তখন এক টান দিয়ে আমার রুমের ভেতর নিয়ে গেলাম আর দরজাটা লাগিয়ে দিলাম। আমার এরকম আচরণ দেখে মৌ হয়তো খুব অবাক হয়েছে এবং ভয়ও পেয়েছে। মৌ বলতে লাগলো, এই, আপনি আমার রুমের ভিতরে আসলেন কেন? আরে ভয় পাবার কিছুই নেই, আমি তোমাকে কিছুই করব না, তবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজ দিতে হলে কি রুমের মধ্যে দিতে হয়, বা দরজা বন্ধ করে? আমি না হয় একটু অন্যরকম ভাবেই সারপ্রাইজ দেব। দেখুন, আমাকে তাড়াতাড়ি যেতে দিন, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আরে জানবাগি, তুমি আমাকে চিনতে পারোনি? আমি মৌকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে জান পাখি বলে ডাকতাম। জান পাখি? আপনি কি বলুন? চিনতে কি এখনো কষ্ট হচ্ছে? কি আপনি বলুন? আমি আর কিছু না বলে পাগলিটাকে জড়িয়ে ধরলাম, কিন্তু পাগলিটা আমাকে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাই মৌকে বললাম,
আমি তোমার সেই ভালোবাসা যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে। তার মানে কি তুমি সে যাবে? রে পাগলি, সবাই জানে আমার নাম জামিল আহমেদ, কিন্তু তুমি তো জানতে আমার গল্পের আড়িতে আমার ছদ্মনাম কাব্য জামিল। তারপর সেদিন চিনতে পারলে না। এখন মো আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, যেন আমি ছুটে না যাই, আর কান্না করে যাচ্ছে। তুমি এতদিন আমার পাশে থেকেও আমাকে কেন কষ্ট দিলে? তুমি তো দেখেছো আমি তোমাকে ছাড়া কিভাবে অসহায়। জানি আমি খুব কষ্ট করে থেকেছি। আমারও ইচ্ছে ছিল তোমাকে আমার পরিচয় দেব, কিন্তু দিইনি। ভেবেছি একটু সারপ্রাইজ দেই। তোমাকে না জেনে থাপ্পড়টা মেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তো জানতাম না যে এটা আমার সেই যাবে। আমি ময়ের চোখের পানি আমার হাত দিয়ে মুছে দিলাম আর বললাম, ধুর পাগলি, এখানে কান্না করার কি আছে? আমি কিছুই মনে করিনি। এখানে যদি অন্য কেউ হতো তাহলে হয়তো তুমি তাকে এইভাবেই মারতে। আর আমি দেখতে চেয়েছিলাম যে আমি প্রপোজ করলে তুমি কি করো। আমি কিছুই মনে করিনি। তারপর আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এরকম করবো না। আচ্ছা যাও, ক্ষমা করলাম। এখন একটু হাসি দাও। তাই পারবো না। আচ্ছা লাগবে না, এখন রুমে যাও, পরে কথা বলবো। রুমে যাবো মানে? তুমিও আমাদের সাথে রুমে আসো, আব্বু আম্মুর সাথে পরিচিত হও। ছোট আম্মু আমাকে চেনেন, আর তোমার আব্বুও জানেন যে আমি তোমাদের সেই জামিল। হায় হ্যাঁ, এই ছেলে বলে কি? আমি পরে সবাই জানে নাকি? তুমি পরে সবাই জানে, তবে নিশি হয়তো জানে না। ও আচ্ছা, তাহলে এই পাকনায় যা শুধু জানে না, যদি জানতে পারে তাহলে আমার মাথা খেয়ে ফেলবে। নিশি জানলে কিভাবে তোমার মাথা খাবে? সেটা তুমি বুঝবে না। আজকে থেকে তুমি আমাদের সাথেই থাকবে, আমাদের সাথে খাবে, কেমন? সেটা তোমার বলা লাগবে না, তবে তোমাদের সবার সাথে খেতে পারবো না। তুমি আর আমি একা একা খাবো। তুমি আর আমি একা একা কেন খাবো? এই যে তুমি আমাকে বাচ্চাদের মতো খাওয়াবে। মিয়া সাহেব বলে কি, তিনি নাকি বাচ্চা, দেখতে লাগে 70 বছর বড়। ও তাই নাকি? আচ্ছা আমি গেলাম। যাও, আমি তোমাদের বাসায় এসেছি। মো দরজার সামনে গিয়ে সেখান থেকে আমাকে আবার ডাক দিল। এই যে আমার ভবিষ্যৎ। কি গো? তুমি আসলে পুরানা, খুব কিউট। এই কথা বলে আমি রুমে বসে পড়লাম। সময় প্রায় সন্ধ্যা 7টা পার হয়ে গেছে। বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছি। রাত প্রায় 9টার সময় নিচে ছোট আম্মুর কাছে গেলাম। তাদের বাসায় কলিং বেলে টেপ দিলাম। নিচে এসে দরজা খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে পড়ল। এই জামিল ভাইয়া, তুমি খুব খারাপ। আমি কি তোমার বোন না? তুমি আমাদের সেই জামিল, সেটা আগে বললে কি হতো? আরে বোন, আমি কি তোকে আমার বোনের মতো আদর করিনি? এখন থেকে বেশি করে আদর করবে কিন্তু। আদর করব। তুমি আমার একমাত্র বোন, তাই বেশি করে আদর করব। মনে রাখবো। আচ্ছা চলো ভেতরে যাই। নিশিকে কোলে নিয়ে নিলাম। ড্রয়িং রুমে দেখি কেউ নেই। মো হয়তো ওর রুমে, আর ছোট আব্বু ওনার রুমে। তাই সোজা কিচেনে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার শাশুড়ি আম্মু রান্না করছেন। নিশিকে নামিয়ে দিয়ে ছোট আম্মুকে বললাম, আজকে থেকে মেয়ে জামাইকে একটু আদর করে খাওয়াবে কিন্তু। তার মানে আজকে মৌকে সব বলে দিয়েছো? বলে দিয়েছি। তাই তো বলি, আমার মেয়ের মনে আজকে এত রং লাগলো কেমনে? আচ্ছা ছোট আম্মু, আমি একটু ময়ের রুমে যাই। বাহ বাহ, আমার মেয়ের জন্য এত টান। আরে ছোট আম্মু, তা না, আসলে আসলে কি? আচ্ছা যাও, মৌর রুমে আছে, ওর কাছে যাও। ময়ের রুমের দরজার কাছে এসে দেখি কি যেন লেখালেখি করছে, হয়তো কলেজের কোনো কাজ। তাই আমি দরজায় একটা টোকা দিলাম, আর মো দরজার দিকে চেয়ে আমাকে দেখলো। তখন আমি বললাম, ম্যাডাম একটু ভেতরে আসতে পারি? আমার রুমে তোমার যখন খুশি আসবে, এতে বলার কি আছে? আরে তারপরও একটা মেয়ে মানুষের রুমে না বলে আসাটা কেমন দেখায় না? আমি একটা মেয়ে মানুষ না, আমি তোমার হবু স্ত্রী আর এখন প্রেমিকা। ও তাই? তাই। আচ্ছা এসব বাদ দিয়ে এখানে এসে বসো। একটা চেয়ার টেনে নিয়ে বললাম, না বসবো না, এখনই আমার রুমে চলে যাবো। কেন? আরে বাবা, ছোট আপু শুনলে রাগ করবে, বলবে তোমার রুমে আমি কি করি। হায় আল্লাহ, এই ছেলে কয় কি? চুপচাপ এখানে বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। এই আমি কফি খাবো না, চা নিয়ে আসো। আচ্ছা চা নিয়েই আসবো। মো চা আনতে কিচেনে চলে গেল, আর আমি মোয়ের রুম পরিদর্শন করছি। রুমটা খুব গোছানো। হঠাৎ বইয়ে ছেলপে একটা ডায়েরিটা দেখতে পেলাম, তাই এটা হাতে নিয়ে পড়তে লাগলাম। কিন্তু পরক্ষণে ভাবলাম আরেকজনের লেখা ডায়েরি পড়া ঠিক না। ডায়েরিটা হাতে নিয়ে এসব ভাবছি, পড়বো কি পড়বো না রেখে দেব। কিন্তু ততক্ষণে মো 2 কাপ চা নিয়ে চলে আসে।
সমস্যা নেই, ডায়েরি তোমাকে নিয়েই লিখেছি, চাইলে পড়তে পারো। ও, তুমি দেখে ফেলেছো? কেন, দেখলে কি সমস্যা, নাকি চুরি করতে চাইছিলে? দেখলে তো সমস্যা, আমি কিন্তু চুরি করতে চেয়েছিলাম। আমিও হেসে হেসে বললাম, আচ্ছা, তোমার যা ইচ্ছে করি। এখন চা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। খাচ্ছি। দুজন মিলে চা খাচ্ছি আর গল্প করছিলাম, কিন্তু আমি মৌয়ের চায়ের কাপ খাবো, তাই মৌকে বললাম, এই তোমার পেছনের দেয়ালে ওইটা কি? মৌ পেছনে ফিরে তাকালো, আর আমি সাথে সাথে আমার চায়ের কাপ ওর জায়গায় দিয়ে দিলাম, আর ওর চায়ের কাপ আমি নিয়ে নিলাম। ওই পিছনে কি? ও, ওইখানে কি ছিল? মনে হয় আমি ভুল দেখেছি। মিথ্যে বলার জায়গা পাও না, আমাকে বললেই তো হতো। আমার চায়ের কাপে তোমাকে দিয়ে দিতাম, আর তোমারটা আমি নিয়ে নিতাম। ও, তাহলে তুমি বুঝে গেছো। বুঝবো না? এখন তোমার সবকিছু আমাকে বুঝতে হবে। বেশ কতক্ষণ ময়ের সাথে গল্প করলাম, তারপর তাদের সেখানে রাত্রে খাবার খেয়ে আমার রুমে চলে আসলাম। রাত অনেক হয়েছে, তাই ঘুমিয়ে পড়লাম। পরদিনকে যেন দরজায় ধাক্কা দিল, তাই ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি মৌ দাঁড়িয়ে আছে। মৌ আমাকে বলল, বেলা বাজে 11টা, আর জমিদার সাহেব এখনো ঘুমাচ্ছেন। এত সকাল আর তুমি বলছো 11টা? তাহলে ঘড়ির দিকে তাকিয়ে দেখো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা হয়ে গেছে, তাই বললাম, 11টা হয়ে গেছে, তাই কি হয়েছে? কেন, বরাবর যে বললেন আজকে থেকে তুমি অফিসে যাবে। ও শিট, সেই কথা আমার মনে ছিল না। আমি একটু বসো, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি। ওকে আমার রুমে রেখে ওয়াশরুমে চলে গেলাম। সেখানে গোসল করে কাপড় চোপড় পরে বেরিয়ে আসলাম। ও আমার দিকে চেয়ে চেয়ে পড়ল। বাহ, আমার জানটাকে তো আজকে খুব সুন্দর লাগছে। ময়ের কথায় খুব লজ্জায় পড়ে গেলাম, যেহেতু লজ্জাটা বেশি মেয়েদের ভূষণ। এই প্রথমবার মো আমাকে বলল, খুব সুন্দর লাগছে। ও তাই? আর তোমাকে যে একটা অপরূপ সৌন্দর্যে পরি লাগে, সেটা কি জানো? তা পাম মারিও না, আমি গেলাম। এই মৌ, শোনো। কি? তুমি আমার সাথে আমাদের অফিসে যাবে। ময়ের আগে থেকে আমাদের সেই অফিসটা চেনে, কারণ আগে ছোট আব্বু এই অফিসের বস ছিলেন, তাই ওনার সাথে মো প্রায় যেত। আমি কেন যাব? তুমি কি চেনো না? ও, তুমি তো সত্যিই চেনো না গো। আমি চিনি না, তাই বললাম। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। মৌ নিচে ওর রুমে চলে গেল, আর আমি বসে বসে ফোন টিপছি। একটু পর মৌ একটা মিষ্টি কালার ড্রেস আর হিজাব পরে আসলো। আমি তাকে দেখে একটু মুচকি হাসি দিলাম, আর মৌ সেটা লক্ষ্য করলো। কি, এভাবে হাসলে কারণ কি? না, কিছু না, এমনিতেই হাসি দিলাম। সত্যি করে বলো, নাহলে আমি তোমার সাথে অফিসে যাব না। আসলে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তাই একটু হাসি দিলাম। ওটাই? সত্যি আমাকে দেখতে আজকে সুন্দর লাগছে? না, শুধু আজকে সুন্দর দেখাচ্ছে না, বরং প্রতিদিনই তোমাকে সুন্দর লাগে। ইচ্ছা করে। কি ইচ্ছে করে? না, কিছু না। আরে বলো না শুনি। আরে তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলো। আরে না, গাড়ির চাবি। গাড়ির চাবি দিয়ে কি করব? তাহলে যাবে কিভাবে? আরে আমরা বাইকে যাব। ওহ সরি, তোমার বাইকের কথা আমার মনেই নেই। আমার খুব ইচ্ছে তোমার বাইকের পিছনে বসবো। আসো তাহলে, কিন্তু একটা কথা, পেছন থেকে জড়িয়ে ধরতে হবে। সে তুমি বলা লাগবে না। কেন বলা লাগবে না শুনি? কারণ সেটা আমি আগে থেকেই ভেবে রেখেছি, যে তুমি যেদিন গাড়ি চালাবে বা এমনিতেও তোমাকে চড়িয়ে ধরবো। ও তাই বলো? আচ্ছা এখন চলো, অফিসে এমনিতেও দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার বাইকটা নিয়ে অফিসের দিকে যাচ্ছি। মো আমার খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি পথ চিনি না, তাই মো আমাকে যেদিকে দেখিয়ে দিচ্ছে আমিও সেদিকে যাচ্ছি। অবশেষে আমি অফিসে চলে আসলাম। অফিসের সামনে এসে দেখি সকল স্টাফ অফিসের দরজার সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে ম্যানেজার সাহেবকে দেখতে পেলাম না। তাই মোকে বললাম, এখানে ম্যানেজার সাহেব কোথায়? এখানে ম্যানেজার চলে গেছে, তুমি নতুন একজন নিয়োগ দিবে। ও আচ্ছা। সেখানকার দায়িত্বশীল একজন কর্মচারী আমার কাছে আসলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি রাফি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রাফি সাহেব? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আছেন স্যার, ভেতরে আছেন। আর তাদের সাথে পরিচিত হন। একে একে সবার সাথে পরিচিত হলাম। তারপর আমার কেবিনে আমি আর মৌ ঢুকে গেলাম। আমি কেবিনে ঢোকার সাথে সাথে মৌ গিয়ে আমার চেয়ারে বসে পড়লাম। আমি একটু অবাক হলাম, তাই বললাম, তুমি দেখি কোনো কথা না বলে এখানে গিয়ে বসে পড়লে? বারে, আমি এখানে নতুন বসিনি, আমিও এখানে বস ছিলাম, আর তুমি আসায় আমার সব মাটি হয়ে গেল, তাই শেষবারের মতো আরো একবার বসে পড়লাম।
ও, তুমি কিভাবে এখানে বস ছিলে? আরে আগে এখানে আব্বু বস হিসেবে ছিল, এটা কি জানো না? হ্যাঁ, জানি তো। আর আব্বু কলেজে সময় দিত, তাই আমি সবসময় এখানে আসতাম। ও, তাহলে ভালোই করেছো। আমার যেদিন ভালো না লাগবে সেদিন তুমি এখানে আসবে। না গো জানো, আর কখনো আমি অফিসে বস হয়ে আসবো না। অফিসে যে কাজের কত চাপ, তা এখন হাড়ে হাড়ে টের পাবে তুমি। সেটা আমি দেখে নেব। আমি আর মৌ কথা বলছিলাম, তখন আবার কেবিনে আবারও রাফি সাহেব আসলেন। স্যার, ভিতরে আসতে পারি? জি, আসুন ভেতরে। মৌ রাফি সাহেবকে দেখে চেয়ার থেকে উঠে গেল, তাই সেই চেয়ারে আমি বসলাম। স্যার, একটা কথা বলবো? বলেন, সমস্যা নেই। আসলে স্যার, আমাদের ম্যানেজার সাহেব গত 2 দিন আগে অবসর নিয়ে নিয়েছেন। তাই এখন যদি আপনি বলেন, তাহলে আমরা নতুন ম্যানেজার নিয়োগ দিয়ে দেই। রাফি সাহেব, ম্যানেজার নিয়োগ দেওয়ার দরকার নাই। ম্যানেজার আমি আগে থেকেই ঠিক করে রেখেছি, তিনি আগামীকাল থেকে অফিসে আসবেন। স্যার, কে সেই মানুষ যাকে আপনি ম্যানেজার হিসাবে নিয়োগ করলেন? সেটা কালকেই দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আমি যাই স্যার। আপনি এখন আসতে পারেন। রাফি সাহেব চলে গেলেন। মৌ আমাকে জিজ্ঞাসা করলো, এই তুমি কাকে আগে থেকে ম্যানেজার হিসেবে রাখলে? আরে সে আর কেউ না, আমার বন্ধু মাহিম। ও তাই, ভালো করেছো মিস্টার জান। জান পাখি। আমরা আরও কতক্ষণ অফিসে থেকে তারপর সবাইকে ছুটিতে দিলাম, যেহেতু অফিস শেষ হয় 4টার পর, কিন্তু আজকে সবাইকে 2টায় ছুটিতে দিলাম। আমি আর মৌ অফিস থেকে চলে আসলাম। মৌকে বললাম, এই কোথাও যাবে গো এখন? কোথায় যাব তো তুমি জানো? আরে বাবা, আমি যদি সব জায়গা চিনতাম তাহলে কি আর তোমাকে বলতাম? ও তাও ঠিক। আচ্ছা, এখন তো বিকেল প্রায় 3টা, চলো ফুচকা খেতে সেলফি ব্রিজে যাব। সেলফি ব্রিজ কোথায় গো? আরে এই একটু সামনে সিলেটের কাজীবাজারে একটা সুন্দর ব্রিজ আছে, আর সেটা সেলফি ব্রিজ নামে পরিচিত। ও আচ্ছা, তাহলে চলো। আমি আর মৌ চলে গেলাম সেলফি ব্রিজে, কিন্তু সেখানে গিয়ে দেখি ব্রিজের ফুটপাতে শুধু কাপল আর কাপল। বাইকটা ব্রিজের ফুটপাতের একটা সাইডে রেখে আমি আর মৌকে নিয়ে ফুচকাওয়ালা মামার কাছে আসলাম। মৌ ফুচকাওয়ালা মামাকে বলল, মামা 2 প্লেট ফুচকা দিন। আচ্ছা, দিচ্ছি। এই তুমি 2 প্লেট ফুচকা খাবে? আমি কিন্তু এইসব আজেরা খাবার খাই না। কেন খাবে না? কেন আবার? আমি জীবনেও এইসব খাইনি, তাই খাবো না। জীবনে খাওয়া নাই তো কি হয়েছে, আজকে থেকে খাবে। না, আমি খাবো না, পেট খারাপ করবে। আরে জান পাখি, কিচ্ছু হবে না, প্লিজ আজকে না হয় আমার সাথে একটু খেয়ে ফেলো। আরে ফুচকা আমি খাবো না বললাম তো। ও আচ্ছা, তাহলে আমিও খাবো না। এই কথা বলে মৌ চলে যাচ্ছে। আমি এক টান মেরে বুকের মাঝে নিয়ে আসলাম। আচ্ছা খাবো। না খেতে হবে না, চলো বাসায় যাই। আরে বাবা, বললাম তো খাবো, এতে আর রাগ করার কি আছে? তো কি করব, তোমাকে কত করে বললাম আর তুমি বলো খাবে না। আচ্ছা, আর কখনো না করবো না। মনে থাকে চলো। আরে জান পাখি, মনে থাকবে। যাই হোক, দুজনে মিলে ফুচকা খেলাম। আমি বেশি খাইনি, মাত্র 1 প্লেট খেয়েছি, আর মৌ রাক্ষসের মতো 4 প্লেট খেয়েছে। সবশেষে টাকা দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, তখন পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি মাহিম কল দিয়েছে, তাই ফোনটা রিসিভ করলাম। হ্যালো দোস্ত। ফোপিয়ে কান্না করার আওয়াজ আছে। আমার খুব ভয় লাগলো, এটা তো মাহিমের গলা, তার মানে কি মাহিম কান্না করছে? আমি আবার বললাম, এই মাহিম কথা বল, এই কথা বল, কি হয়েছে তোর? আরে বন্ধু, একটা সমস্যা হয়েছে। কেন, তোর কিছু হয়েছে? না, আমার কিছু হয় নাই। তুই আমার সাথে দেখা কর, তারপর তোকে সব কিছু বলছি। আচ্ছা, তুই এখন কোথায়? আমি এখন বন্দর বাজার কোর্ট পয়েন্টে আছি। আচ্ছা, তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি আসি। আচ্ছা আয়। আমি মৌকে নিয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসলাম। মৌ আমাকে জিজ্ঞাসা করেছিল কি হয়েছে। আমি বললাম জানি না কি হয়েছে, তবে গিয়ে দেখি কি হলো। মৌকে বাসায় গেটে রেখে আমি মাহিমের কাছে গেলাম। সেখানে গিয়ে দেখি মাহিম একা একা দাঁড়িয়ে আছে। আমি ছুটে তার কাছে গেলাম, তারপর জিজ্ঞাসা করলাম, এই পাগল, কান্না করে তো দেখছি চোখ মুখ লাল করে ফেলেছিস, কি হয়েছে আমাকে বল। তুই তো জানিস আমি জারিনকে ভালোবাসি। মাহিম জারিন নামে একটা মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু আমি এখনো মেয়েটাকে দেখিনি। তবে মাহিমের কাছে শুনেছি মেয়েটা অনেক সুন্দর আর বড়লোক বাবার মেয়ে। জানি তো, এতে কান্না করার কি আছে? প্রায় 4 বছরের সম্পর্ক আমাদের, কিন্তু আজকে জারিনের বাবা আমাকে তাদের বাসায় যেতে বললেন। আমি গেলাম,
মনে করেছিলাম হয়তো আমাদেরকে একত্রে করে দিবেন, কিন্তু তিনি বললেন ওনার মেয়েকে যেন ভুলে যাই। কেন কেন? জায়ানের বাবা এমন কথা বললেন কেন? আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাও আবার চাকরি করি না, তাই ওনার মেয়েকে উনি আরেকটা চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবেন। আর বলেছেন সেই ছেলে মাসে 30,000 টাকা বেতন পায়। ও এই কথা? তাহলে জারিন কি বলল? জারিন কি বলবে, ওর বাবার মুখের উপর আর কোনো কথাই বলতে পারেনি, কিন্তু পরে আমাকে ফোন করে অনেক কান্নাকাটি করলো আর বলল একটা ছোটখাটো চাকরি যেন তাড়াতাড়ি ম্যানেজ করতে পারি। ও তাহলে জারিন সেই ছেলেকে বিয়ে করতে রাজি নয়, তাই না? তাই পাগলিটাও আমাকে খুব বেশি ভালোবাসে। আচ্ছা তাহলে এখন চল, আর তোর জন্য একটা ভালো সুখবর আছে। আমার আর সুখবর দিয়ে কি হবে? যা ইচ্ছা ছিল তা তো আর পূর্ণ হবে না। ধর পাগল, আমি আছি না, কালকে সকাল 10টায় বাসায় থাকবি। আমি সে তোকে একটা জায়গায় নিয়ে যাব, আর বিকাল 4টায় জারিনের বাসায় যাব। কেন 10টার সময় কোথায় যাবি? সেটা কালকে দেখিস কোথায় যাই। হুম আচ্ছা এখন আমার সাথে আয়, তোকে বাসায় দিয়ে আমিও বাসায় যাব। আচ্ছা চল। মাইমকে নিয়ে ওর বাসার সামনে এসে ওকে নামিয়ে দিয়ে আমি আমাদের বাসায় চলে আসলাম। বাসায় আসে আসে রাত 8টা বেজে গেছে। তারপর খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। একটু পরে দেখি মৌ আমার রুমে আসলো। আমি মৌকে দেখে শোয়া থেকে উঠে বসলাম। তুমি এত রাতে আমার রুমে? আসলাম কেন, কোনো সমস্যা? অনেক সমস্যা। তাড়াতাড়ি তুমি আমার রুম থেকে যাও, না হলে আমি ছোট আব্বুকে বলে দেব। বলো, সমস্যা নেই, আমি আজকে তোমার কাছেই থাকবো। হ্যাঁ আল্লাহ, এই মেয়ে বলে কি, কত বড় কথা। তুমি আমার কাছে থাকবে। কেন, থাকলে কি হবে? তুমি যাবে নাকি না বলো? আরে বাবা, আসলাম তোমাকে একটা খবর দিতে। তুমি যাবে নাকি না বলো? বড় আব্বু কল করে আব্বুকে বলেছে আগামী সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে দিয়ে দেবেন। ও এত তাড়াতাড়ি? কিন্তু আম্মু আব্বু কানাডা থেকে না আসলে যে আমি বিয়ে করব না। আরে পাগল, তারা আসবেন আগামী পরশুদিন সকালে, ফ্লাইটে তারা আসছে। ও তাহলে ভালোই হলো। হুম। আচ্ছা এখন যাও। আরে বাবা যাচ্ছি, আর মাত্র কয়েকটা দিন, তারপরে দেখবে ইমো কি জিনিস। এই জামিগুলো কি জিনিস তা দেখাবো বাসর করে। বাসা করে লাগবে না, এখন কি করবে করো। হ্যাঁ সত্যি করব। সত্যি বলছি। এতক্ষণ আমি খাটের মধ্যে বসেছিলাম আর মৌ দাঁড়িয়ে ছিল, তাই এখন আমি খাট থেকে উঠে মৌয়ের কাছে গেলাম। আচ্ছা এখানে না, বাইরে আসো। বাইরে অনেক ঠান্ডা, এখানেই করো। বেশি কিছু না, একটা কিস মাত্র। ও তাই? তাহলে তো বাইরে আসতে হবে। আচ্ছা বাইরে আসো। মৌ সামনে আর আমি মৌয়ের পেছন দিয়ে রুম থেকে বাইরে বের হচ্ছি। যখন মৌ রুমের বাইরে গেল তখন আমি ভেতর থেকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলাম। এবার ইচ্ছে মতো কিস করো, যাও। কুত্তা, বিলাই, সাদা বিড়াল, কালো বিড়াল, দরজা খুল বেটা। আব্বা তুমি তো খুব ভালো বকা দিতে পারো। একবার দরজা খুল, তারপর দেখবে কি করি। দরজা খোলার জন্য তো আর আমি লাগাইনি, তাই না? মনে থাকে জানো, কালকে দেখে নিব। আচ্ছা দেখা যাবে। দেখা যাবে বেটা সাদা বিলাই, আমি গেলাম। মৌ চলে গেল আর ওর বকা শুনে আমার খুব হাসি পাচ্ছে। আমাকে কোনোদিন তুই করে কথা বলেনি, আর আজকে অনেক বকা দিল। আসলে যে যাকে সত্যিকারের ভালোবাসে সে তাকে অনেক বকাঝকা করে, আবার দিন শেষে এক হয়ে যায়। আমি কাটে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন মাহিম কল দিল। হ্যালো দোস্ত। কিরে কোথায় তুই? আমি বাসে আছি, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। তাড়াতাড়ি আয়, আমি আমাদের বাসার নিচে। আচ্ছা থাক, আমি আসছি। রুমের দরজা খুলে বাইরে চলে আসলাম। বাইরে এসে সিঁড়ির দিকে চেয়ে দেখি নিশি আমার দিকে চেয়ে আছে। এই ভাইয়া, তুমি কালকে আমার জন্য চকলেট নিয়ে আসোনি কেন? ও সরি রে বোন, আমার মনে ছিল না। আজকে আসার সময় নিয়ে আসবো। বেশ করে আনবি। আর আপু তোমাকে ডাকছে নাস্তা করার জন্য। ছোট আম্মু আর ছোট আব্বু কোথায়? তারা একটু নানুর বাসায় গিয়েছেন, নানু অসুস্থ, তাই দেখার জন্য। খাইছে রে। এখন যদি নাস্তা করতে যাই তাহলে মো আমাকে আস্ত রাখবে না। গত রাত্রে মো বলেছিল সে আমাকে দেখে নেবে। কি হলো ভাইয়া, আসো। আচ্ছা নিশি বোন আমার, তুমি যাও, আমি আসি। আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি আসো। নিশি চলে গেল আর আমি তাদের রুমে না গিয়ে বাইকটা নিয়ে তাড়াতাড়ি মাহিমের বাসার নিচে চলে আসলাম। সেখান থেকে মাহিমকে নিয়ে একটা হোটেলে নাস্তা করে অফিসে আসলাম। অফিসে এসে মাহিমের কাছ থেকে সকল কাগজপত্র নিলাম আর অ্যাডভান্স 5,500 টাকা দিলাম। মাহিম টাকা থেকে বলল, এই এত টাকা দিলি কেন আমাকে? দিলাম।
আজকে থেকে তুই আমার অফিসের ম্যানেজার, আর তোর বেতন হলো 60,000 টাকা। সত্যি বলছিস বন্ধু? ধ্যাত, আমি তোর বন্ধু না, আমাকে আজকে থেকে স্যার বলে ডাকবি। কি, তোকে সত্যি স্যার বলে ডাকবো? ডাকবি। আচ্ছা স্যার, এখন বলেন আমি কি করতে পারি? ধ্যাত পাগল, তুইও সত্যি সত্যি আমাকে স্যার বলে ডাকলি? তুই তো বললি তাই। আরে পাগল, আমি এমনিতেই মজা করছিলাম, তুই আমাকে সবসময় বন্ধু ভেবেই কথা বলবি। আচ্ছা বলবো, এখন বউ আমার কাজ কি? তোর কাজ বুঝিয়ে দিয়েছি। রাফি সাহেবকে ডাক দিলাম আর বললাম মাইমকে যেন তার কাজ বুঝিয়ে দেন। রাফি সাহেব মাইমকে নিয়ে তার কেবিনে চলে গেলেন, আর আমি আমার কেবিনে বসে বসে কাজ করছি। একটু পর আমার ফোনে কল আসলো। ফোনের দিকে চেয়ে দেখি মৌ আমাকে কল দিয়েছে। রিসিভ করলাম। হ্যালো। নাস্তা করে গেলে না? ও, আসলে অফিসের সময় হয়ে গেছে, তাই নাস্তা করতে পারিনি। মিথ্যা কথা। তুমি আমার সাথে মিথ্যা কথা বলো? আরে মিথ্যা না, সত্যি বলছি। জানি কিরকম সত্যি বলছো। কি এমন দোষ করলাম যার জন্য নাস্তা না করে চলে গেলে? কত কষ্ট করে তোমার জন্য নাস্তা বানালাম আর তুমি আমাকে না বলে অফিসে চলে গেলে। ওই জান পাখি, আমি তো জানতাম না যে তুমি নাস্তা বানিয়েছো। আচ্ছা, আর এরকম হবে না। তাড়াতাড়ি বাসায় আসো, বাইরে কোথাও যাবে না। পাগড়িটা আমাকে খুব ভালোবাসে। যে মেয়ে কখনো কিচেনেই ঢুকেনি, সে আমার জন্য নাস্তা বানালো, আর আমি তাকে না বলে অফিসে চলে আসলাম। সত্যি পাগড়িটা হয়তো খুব কষ্ট পেয়েছে। যাই হোক, অফিসে কাজ করতে করতে প্রায় 3টা হয়ে গেল, তাই মাহিমের কেবিনে চলে আসলাম। সেখান থেকে মাহিমকে সাথে নিয়ে জেরিনদের বাসায় চলে গেলাম, কিন্তু জেরিনের বাবা এখনও অফিস থেকে বাসায় আসেনি। আজকে রাত 8টা হবে বাসায় আসতে, তাই আমি আর মাহিম চলে আসলাম। আসার সময় জারিনকে আর জারিনের আম্মুকে মাহিমের চাকরির খবরটা দিয়ে আসলাম। তারা বলেছে কালকে যেন মাহিমের আম্মু আব্বু তাদের বাসায় যান। আমি বাসায় এসে দেখি নিশি ড্রয়িং রুমে বসে আছে। তাকে কতটা চকলেট দিয়ে জিজ্ঞাসা করলাম, নিশি বোন, ছোট আম্মু ছোট আব্বু কোথায়? তারা আজকে আসবে না, নানু নাকি আসতে দিচ্ছে না। ও আচ্ছা, মৌ কোথায়? ও আপু ওর রুমেই শুয়ে আছে, তুমি নাস্তা করে যাওনি বলি আপু সকাল থেকে এখনো কিচ্ছু খায়নি। কি? আমি সোজা মৌর রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মৌ শুয়ে আছে। আমাকে দেখে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। কয়েকবার ডাক দিলাম আমার দিকে তাকানোর জন্য, কিন্তু তাকালো না। তাই সোজা কোলে তুলে নিয়ে খাবার টেবিলে আসলাম। আমি কিচেন থেকে খাবার এনে মৌয়ের মুখে তুলে দিলাম, কিন্তু পাগড়িটা খাচ্ছি না। হা করে বলছি, খাবো না, আর দয়া করে আমার জন্য কাউকে কষ্ট করতে হবে না। হা করে বলছি, না হলে কিন্তু। নাহলে কি? আর কিছু বললাম না, তাই সোজা কিস করে দিলাম। মৌ আমার সাথে রেসপন্স দিল। একটু পরে ছেড়ে দিলাম। এক কিসে প্রায় 3 মিনিটের মতো। আরে কিস করতে কত মজা, দুজনই হাঁপাচ্ছি। তখন মৌ বলল, তুমি তো খুব ভালো কিস করতে জানো, আসো আরেকটা কিস করি। ধ্যাত, আর করবো না, এখন চুপচাপ খেয়ে নাও। আর আমারও খুব ক্ষুধা লাগছে। কি তোমারও কোথায় লাগছে? সে কথা আগে বলবো না পাগল। তুমি হ্যাঁ করো, আমি মুখে তুলে খাওয়াচ্ছি। তুমি তো খাওনি, আগে তুমি হাঁ করো, আমি নিজ হাতে খাওয়াবো। আগে তুমি খাবে, তারপর আমি খাবো, নাহলে কিন্তু খাবো না। আচ্ছা বাবা, আমি আগে খাইয়ে দিচ্ছি। আচ্ছা বাবা, আমি আগে খাচ্ছি। মৌ আমাকে আগে খাওয়ালো, তারপরে মৌ। আমাদের এরকম কাণ্ড দেখে নিশ্চয়ই খুব হাসি পাচ্ছে, তাই তাড়াতাড়ি খেয়ে আমাদের রুমে চলে গেলাম। আজকে রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে আমি, মৌ আর নিশি চলে গেলাম এয়ারপোর্টে। সেখানে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আব্বু আম্মুর মুখ দেখতে পেলাম। তাদের কাছ থেকে লাগেজগুলো আমি গাড়িতে নিয়ে রাখলাম, আর মৌ আম্মু আব্বুকে পায়ে ধরে সালাম করলো। আম্মু আব্বু তো মৌ আর নিশিকে পেয়ে আমার কথা ভুলেই গেছেন। মনে হচ্ছে আমি তাদের সন্তান, নাকি মৌ আর নিশিই তাদের সন্তান। আসলে আজকেই দুইটাকে নিয়ে একটু হিংসা হচ্ছে। আম্মু আব্বু সহ সবাই গাড়িতে উঠে পড়লেন। আমি গাড়িটা একলা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখে ছোট আব্বু আর ছোট আম্মু চলে এসেছেন। আব্বু আর তার ভাইকে প্রায় 10 বছর পর দেখলেন। তাদের কি পিরিত। আজকে আমাদের বাসাটা খুব আনন্দিত মনে হচ্ছে, কারণ সবাই আজকে বাসায়। আমি তাদের আনন্দিত দেখছি আর নিজে খুব খুশি হচ্ছি। একটু পর আমার ভালো লাগছে না, তাই ছাদে চলে গেলাম। সেখানে শীতের হাওয়া খাচ্ছি। আমার পেছন থেকে হঠাৎ করে কে যেন জড়িয়ে ধরলো। আমি পেছন ঘুরে দেখি মৌ আমাকে জড়িয়ে ধরেছে। আমি কিছু বললাম না। পাগড়িটা মনে হয় আসে খুব খুশি। আমার জড়িয়ে ধরে আছে আর বড় করে নিঃশ্বাস নিচ্ছে। ও নিঃশ্বাস এসে
আমার ঘাড়ে পড়ছে। আহা, কি এক অনুভূতি। একটু পর পাখিটা বলল, এই বাবু, জান পাখি। তোমাকে আর কয়েকদিন পরেই কাছে পাবো। যেদিন বিয়ে হবে সেদিন কাছে পাবে। এই, বিয়েটা কবে হবে? এত বিয়ে পাগল হলে কেন? তো কি করব, বিয়ে ছাড়া তো আর তোমাকে কাছে পাবো না। আরে বেশি না, কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর দেখা যাবে। আচ্ছা, অপেক্ষা করলাম। সেই 10 বছর থেকে তো অপেক্ষা করতে করতে এখন আমার অপেক্ষা শেষই হয়নি। আরে এইরকম বলো না। আচ্ছা, আমি ছোট আম্মুকে বলছি, দেখি তিনি কি বলেন। বলো, গিয়ে যাও। আমাকে আবার বলিও না যে আমি বলেছি বিয়ের কথা। কেন? আমার কথা বললে ঝাড়ু পিটা করবে আমাকে। ভয় লাগে তাই না? না, ভয় লাগে না, তবে লজ্জা লাগে। আর না হয় আম্মু কি ভাবে? এতক্ষণ মৌ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল, এখন আমি উল্টো দিকে ঘুরে মৌকে আমার বাহু ধরে আবদ্ধ করে নিলাম আর বললাম, আচ্ছা যাও, একটা দিন অপেক্ষা করো, তারপর হয়ে যাবে। এই ইয়েটা কি? এটা হলো বিয়েটা। ও আচ্ছা। এইভাবে আরো অনেকক্ষণ কথা বললাম, তারপর দুজনেই নিচে নেমে আসলাম। নিচে এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে। নিশি আমাদেরকে দেখে বলল, ভাইয়া, তুমি আর আপু ছাদে এতক্ষণ কি করছিলে? নিশির কথায় আমি আর মৌ ভেবাচিকা খেয়ে গেলাম। এই শয়তান মেয়েটু দেখছি আমাদের মান সম্মানের ফালুদা করবে। তখন আব্বু বললেন, আব্বুর কাছে গেল মৌ। আমি দাঁড়িয়েছিলাম এতক্ষণ, তাই আব্বু আমাকে বললেন, আরে নিশি, চুপ থাকো। আর মৌ, এইদিকে এসো। হ্যাঁ বড় আব্বু, বলো। এই ছাগল, তুই তোর রুমে যা তো। হ্যাঁ আল্লাহ, আব্বু এটা কি করলো? কি হলো, কথা কি কানে যায় না? হ্যাঁ, যাচ্ছি। আমি তো তোমাদের কেউ না, এখন এই মই তোমাদের সব। এই কথা বলে সেখান থেকে আমি চলে আসলাম। কিন্তু আব্বু আমাকে হঠাৎ এরকম কথা বললো কেন? আমি রুমে না এসে ড্রয়িং রুমের দরজার সামনে দাঁড়িয়ে রইলাম তাদের কথা শোনার জন্য। দেখি আব্বু মৌকে বলছে, মা, আমরা তোমাদের বিয়েটা আগামী শুক্রবারে ঠিক করেছি। এতে কি তোমার কোনো আপত্তি আছে? হায় আল্লাহ, আব্বু এটা কি বললো? আগামী শুক্রবারে নাকি আমার বিয়ে? হাতে মাত্র 3 দিন আছে। মৌ তো বিয়ের কথা শুনে মনে হচ্ছে লাফাচ্ছে, কিন্তু সেখানে সবার সামনে তো আর কিছু বলতে পারছে না। তারপরে বলল, বড় আব্বু, তোমাদের যখন ইচ্ছে তখন আমার এখানে অমত করার কি আছে? ও আচ্ছা মা, তাহলে তুমি এখন যাও, আর কালকে জামিলকে নিয়ে মার্কেটে যেও। আচ্ছা বড় আব্বু। মৌ ওর রুমে চলে গেল, আর আমিও আমার রুমে চলে গেলাম। দুপুরবেলা খাওয়ার জন্য নিচে এসে আমাকে ডেকে গেল, তাই আমি নিচে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি সবাই টেবিলে বসে আছে, শুধু মৌ বাদে। আমি গিয়ে বসে পড়লাম টেবিলে। একটু পর মৌ এসে আমার সামনে চেয়ারে বসলো। আমরা সবাই খাওয়া শুরু করলাম। অর্ধেক খাওয়া শেষে হঠাৎ করে পায়ের মাঝে কে যেন লাথি দিল, আর আমি সাথে সাথে বললাম, আহ! ও মাগো! আমার চিৎকার শুনে সবাই আমার দিকে চেয়ে থাকলো। ছোট আম্মু বলল, বাবা, কি হয়েছে তোমার? কি বলবো ভেবে পাচ্ছি না। মৌর দিকে চেয়ে দেখলাম খুব হাসে, আর আমাকে চোখ টিপ মারলো। তার মানে মৌ আমাকে লাথি দিল। শালি, খুব জোরে একটা লাথি দিল আমাকে। কি করে কথা বলিস না কেন? কি হয়েছে? ও, আমি বলেছি ইলিশ মাছ খাবো না, তারপরও ইলিশ মাছ রান্না করলে আমার গলায় কাঁটা লেগেছে, তাই চিৎকার করেছি। মিথ্যা কথা বললাম না, মনে হয় চলে গেছে। আমি খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। আমার খুব রাগ হচ্ছে, শয়তানি কত জোরে একটা লাথি দিল। রুমে বসে বসে ফোন টিপছি, তখন মৌ আমার রুমে আসলো। কি হয়েছে, এখানে আসলে কেন? ভালো লাগছে, আসছি। খাওয়ার সময় পায়ে লাথি দিলে কেন? ভালো লাগছে তাই। আচ্ছা, খাটে এসে বসো। আচ্ছা, বসলাম। মৌ খাটে যখন বসলো তখন আমি উঠে রুমের দরজাটা বন্ধ করে দিলাম। মৌ আমার এমন কাণ্ড দেখে বলল, দরজা লাগাতে হবে না, আমি তোমার কাছে এসেছি। না, তারপরও লাগিয়ে দেই। দরজা লাগিয়ে মৌকে খুব জোরে শক্ত করে জড়িয়ে ধরলাম। মৌ কোনো নড়াচড়া করলো না, সেও আমাকে জড়িয়ে ধরলো। তারপর ওর চুলের পিছনে আমার এক হাত রেখে আর আরেক হাত ওর কোমরে রেখে লম্বা করে একটা কিস দিলাম। এক সময় ওকে ছেড়ে দিলাম। কতক্ষণ ছিলাম জানি না, তবে খুব ভালো একটা অনুভূতি লাগলো। মৌকে কিস করার পর ছেড়ে দিলাম। ভেবেছিলাম পাগড়িটা চলে যাবে, কিন্তু না, কান্না করে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ওর কান্না আমি সহ্য করতে পারি না, তাই বললাম, জান পাখি, কান্না করছো কেন? আরে, এটা দুঃখের কান্না না, এটা সুখের কান্না। যখন তুমি বিদেশে ছিলে আর আমার সাথে খাটাসের মতো কথা বলতে, তখন আমি ভাবতাম তুমি হয়তো একটু রোমান্টিক না। ও, এই কথা। আসলে সে সময় তোমার সাথে এরকম কথা বলেছিলাম যাতে দেশে এসে তোমাকে একটা সারপ্রাইজ দিতে পারি।
যখন বিদেশে ছিলাম তখন ওর সাথে একদম ভালোভাবে কথা বলতাম না। এভাবে ভালোবাসি আমাকে। খুব ভালোবাসবো। এখন কান্না থামাও আর তোমার রুমে যাও। যাচ্ছি। বউ চলে গেল আর আমি একটু ঘুম দিলাম। ফোনের রিংটোনে ডাকে আমার ঘুমটা ভেঙে গেল। ফোনটা নিয়ে দেখি মাহিম কল দিয়েছে, কিন্তু আমি রিসিভ করতে করতে কলটা কেটে গেল। তাই আমি আবার তাকে কল দিলাম। হ্যালো। কি রে, কি করস? এই তো এখন পুরোটাই ভালো আছি। তুই কি করিস? এই তো ঘুমিয়েছিলাম। ও আচ্ছা, শোন, একটা খবর দিব তোকে। বল। আমার আর সেরিনের বিয়ে আগামী মাসে। তোর অগ্রিম দাওয়াত রইল। ও, অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা। আর আমারও সামনের শুক্রবারে বিয়ে, তোদের পরিবারের সবার দাওয়াত। ও এত তাড়াতাড়ি? আর শুনলাম আঙ্কেল আন্টি তারা এসেছেন। একবার বাসায় এসে দেখে যাস। আসবো। এখন তাহলে ভালো থাক, আমি কাজে আসি। আচ্ছা। মাইমের সাথে কথা বলে বাইরে একটু ঘোরাঘুরি করে আসলাম, তারপর আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে মৌ আর আমি শপিং মলে চলে গেলাম। সেখানে সকল শপিং করে বিকেলে বাসায় চলে আসলাম। আর আজকে থেকে সারা বাড়ি সাজানো হচ্ছে। বিয়ে এখনও 2 দিন বাকি। অনেক আত্মীয় স্বজন আর মেহমানরা এসেছে। 2 দিন পর আজকে আমরা বিয়ের পিঁড়িতে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ, আমাদের বিয়ের কাজ শেষ হলো। এখন রাত 1টা। আমি বাসের ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছি। প্রথমবার বাসর করতে যাচ্ছি, তাই একটু ভয় লাগছে। এক বালতি সাহস নিয়ে দরজা খুলে ভিতরে গেলাম। দরজা লাগানোর শব্দ শুনে আমার দিকে তাকালো, তারপর নিচে নেমে আমাকে সালাম করতে যাবে, তখন ধরে পড়লাম। এই জান পাখি, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। আর সারা জীবন এই বুকের মাঝে রাখবো। আমিও চাই সারা জীবন তোমার বুকের মাঝেই থাকতে। আচ্ছা, তুমি এখন কাপড় চেঞ্জ করো, আমি একটু আসি। কোথায় যাবে? জান পাখি, কোথাও যাব না, এই রুমই আছি। ও আচ্ছা, যাও। আমি আমার রুমের আলমারি থেকে একটা চিকন ডায়মন্ডের চেন বের করলাম। এই চেনটা আমি কানাডা থেকে এনেছিলাম মুখে দেওয়ার জন্য, তাই আজকে দিচ্ছি। আমি খাটে এসে দেখি মৌ কাপড় পরে আছে, কিন্তু কুচিটা পারছে না। তাই আমি ওর কুচিটা ধরে যখন কোমরে গুঁজে দেব, তখন ওর নাভির দিকে আমার চোখ পড়ে যায়। তাই আর দেরি না করে নাভিতে একটা কিস করে দিলাম। আর মৌ সাথে সাথে চোখটা বন্ধ করে নিল আর আর মাথাটা শক্ত করে চেপে ধরলো। এক সময় আমি সরে গেলাম, তারপর মৌ আবার খাটে বসলো। আমি এতক্ষণ মৌয়ের দিকে খেয়ালই করিনি। আমার পরিটাকে গোলাপি কালার শাড়িতে কি সুন্দর লাগছে তা বলে বোঝাতেই পারবো না। আমি একদিনে মৌয়ের দিকে চেয়ে আছি। আমি তার দিকে এভাবে চেয়ে আছি দেখে বলল, অনেক রাত হয়েছে, খাটে এসো। ও আসছি। আমি খাটে বসে মৌকে বললাম, তোমার চোখটা বন্ধ করো, একটা সারপ্রাইজ দেব। আমার কথা মতো মৌ চোখটা বন্ধ করলো আর আমি ওর গলায় চেনটা পরিয়ে দিলাম। এবার চোখটা খোলো। ওমা, এটা কোনদিন কিনলে? কানাডা থেকে এনেছিলাম তোমার জন্য। খুব সুন্দর। ধন্যবাদ। আচ্ছা, আমার কাছে আসো। আসলাম। মৌয়ের কাছে যেতে ও আমাকে একটা ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল, তারপর আমার ঠোঁটছুটা দখল করে নিল। আজকে আর আমি বাধা দিলাম না, কারণ পাখিটা আজকে থেকে আমার। অনেকক্ষণ পর ছাড়লো, তাই আমি আবারও কিস করে দিলাম। কি কি অনুভূতি রে ভাই, বলে বোঝানোই যাবে না। একটুবার ধীরে ধীরে ওর কাপড় খুলতে লাগলাম। এই মিয়া, আপনারা এখন যান, আমাদেরকে বিরক্ত করবেন না। আমরা ইয়ে করছি আর আপনারা দেখবেন, তা হয় না। বাকিটা না হয় ইতিহাসই থাক। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আপনাকে ওই পাতি আসার ইতিহাস দেখতে হবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দিন দিন বিয়ে করেন। শীতের দিন এসে বসে তাড়াতাড়ি বিয়ে করে ফেলান ভাই। বিয়ে তাড়াতাড়ি করা ভালো ভাই, তাড়াতাড়ি বিয়ে করে ফেলান।